আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়সাল সুমন ধামরাই গভর্নমেন্ট কলেজে স্টাডি সেন্টার হতে ওপেন ইউনিভার্সিটির প্রথম বর্ষের দ্বিতীয় অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা হিসাব সমীকরণের ব্যবহার এই সম্পর্কে আলোচনা করব। হিসাব সমীকরণের ব্যবহারটা কীভাবে হয় আমরা সেই জিনিসগুলো দেখব এখানে। তো গতদিন আমরা হিসাব সমীকরণ সম্পর্কে আলোচনা করেছিলাম যে হিসাব সমীকরণের বর্ধিত রূপ কিভাবে হয়, a প্লাস ই প্লাস ডি, অর্থাৎ এখানে এ তে অ্যাসেটস মানে সম্পদ, ই তে এক্সপেন্স মানে ব্যয়, আর ডি তে ড্রয়িংস। আর এই পাশে এল লাইবিলিটিস দায়, সি তে ক্যাপিটাল মূলধন, আর আর এ রেভিনিউ। এখানে সম্পদ, খরচ এবং ড্রয়িংস অর্থাৎ উত্তোলন এই তিনটা যদি বাড়ে তাহলে কি হবে? ডেবিট, অর্থাৎ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আর দায়, মূলধন এবং আয় এগুলো বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সম্পদ, খরচ, উত্তোলন এই তিনটা, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের লেনদেন থেকে আমরা দেখব কি কি হিসাব: সম্পদ হিসাব, খরচ হিসাব এবং উত্তোলন হিসাব। এগুলো যদি বাড়ে তাহলে সেগুলোকে ডেবিট করব, আর এগুলো যদি কমে তাহলে এগুলোকে কি করব? ক্রেডিট। লায়াবিলিটিস অর্থাৎ দায়, ক্যাপিটাল অর্থাৎ মূলধন, রেভিনিউ অর্থাৎ আয়, এই তিনটা যদি বাড়ে তাহলে ক্রেডিট, কিন্তু কমলে ডেবিট। এই তিনটা যদি বাড়ে তাহলে ক্রেডিট, কিন্তু কমলে ডেবিট। তো আমরা কিছু লেনদেনের মাধ্যমে এই যে হিসাব সমীকরণের এই প্রয়োগগুলো আমরা দেখব কিভাবে এই হিসাব সমীকরণের প্রয়োগটা হচ্ছে। তো আমাদের এখানে কতগুলো লেনদেন এখানে আমরা লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে। তোমরা তোমাদের ওপেন ইউনিভার্সিটি থেকে যে বই তোমাদেরকে দেওয়া হয়েছে সেখানে 16 পৃষ্ঠায় গেলে এই লেনদেনগুলো পাবা। 16 পৃষ্ঠার শেষে এই লেনদেনগুলো দেওয়া হচ্ছে, তারপরের পৃষ্ঠায় এর সমাধান দেওয়া হচ্ছে। আমি এই প্রশ্নের আলোকে তোমাদের সমাধানগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে দেখো, প্রথমে 1 নম্বরে আমাদের যে লেনদেনটা আছে সেটা হচ্ছে কি মূলধন বাবদ নগদ 80,000 টাকা নিয়ে ব্যবসা শুরু। প্রত্যেকটা প্রতিষ্ঠানের যিনি কর্ণধার মালিক তিনি ব্যবসা শুরুতে কিছু সম্পদ নিয়ে ব্যবসা শুরু করে। তো এইখানে দেখা যায় উনি শুধু নগদ টাকা 80,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। তো এই যে নগদ টাকা নিয়ে সে ব্যবসা শুরু করেছে, এখানে তার দুটো জিনিস বৃদ্ধি পেয়েছে। একটা হচ্ছে গিয়ে নগদ টাকা, আর আরেকটা হচ্ছে গিয়ে মূলধন। তো নগদ টাকা হচ্ছে গিয়ে সম্পদ, অর্থাৎ এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে। আবার অন্যদিকে সেই যে নগদ টাকাটা ব্যবসা এনেছে এটার জন্য কি বৃদ্ধি পেয়েছে? মূলধন। অর্থাৎ ব্যবসার শুরুতে সে যা আনবে সবই মূলধন। তো এখানে শুধু নগদ টাকা এনেছে, তো এটাই তার মূলধন। তো নগদ টাকা যেহেতু বৃদ্ধি পেল এর জন্য নগদান হিসাব ডেবিট, সাথে সাথে তার যে মূলধন বৃদ্ধি পেল এর জন্য মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ এই যে আমরা বললাম অ্যাসেটস সম্পদ বাড়লে ডেবিট, তো এখানে নগদ টাকা বাড়লো তাই সম্পদ বৃদ্ধি, তাই ডেবিট। আর অন্যদিকে ক্যাপিটাল বা মূলধন বাড়লে ক্রেডিট, তো এখানে যে মূলধন 80,000 টাকা বাড়লো এর জন্য এটা হবে ক্রেডিট। তাহলে আমরা এখানে কি বলতে পারি? নগদান হিসাব ডেবিট অর্থাৎ সম্পদ বৃদ্ধি, আর মূলধন হিসাব ক্রেডিট অর্থাৎ অভ্যন্তরীণ দায় যেটা মূলধন বা মালিকানা সত্ত্ব সেটাও বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা চলে যাই 2 নম্বরে, ব্যাংকে হিসাব খোলা হলো 5,000 টাকা। ব্যাংক হিসাব খোলা হলো, আমাদের নগদ টাকা যেমন সম্পদ, ব্যাংকে যে টাকা রাখা হয়, আমরা ব্যাংকে যে টাকাটা গচ্ছিত করে রাখি সেটাও আমাদের জন্য সম্পদ। তাহলে এখানে দেখা যায় নগদ টাকা ব্যাংকে রাখা হলো, অর্থাৎ একটা হিসাব খুলতে গেলে আমাদের নগদ টাকা জমা দিয়ে হিসাবটা খুলতে হয়। এই যে নগদ টাকা আমরা ব্যাংকে জমা দিচ্ছি এতে নগদ টাকা কমে যায়, আবার অন্যদিকে ব্যাংকে টাকা বেড়ে যায়। দুটোই সম্পদ, অর্থাৎ একটা সম্পদ এখানে বাড়বে আর আরেকটা সম্পদ কমবে। বাড়বে কোন সম্পদটা? আমাদের ব্যাংকে যে গচ্ছিত টাকা সেই ব্যাংকটা আমাদের বাড়বে, ব্যাংকে টাকাটা আমাদের বাড়বে। আর অন্যদিকে যে নগদ টাকাটা আমরা ব্যাংকে জমা দেব সেই নগদ টাকাটা কমবে। তার মানে আমরা এখানে দেখি যে এখানে ব্যাংকে টাকা বৃদ্ধি পেল, অর্থাৎ ব্যাংকে টাকা বৃদ্ধি পেলো এই জন্য ব্যাংক ডেবিট, আর নগদ টাকা কমে গেল এর জন্য নগদ বা নগদান হিসাব ক্রেডিট।
আচ্ছা, এরপরে আমরা চলে যাই 3 নম্বরে। ধারে অফিস সরঞ্জাম ক্রয় করা হলো 30,000 টাকা। ধারে অফিস সরঞ্জাম ক্রয় করা হলো। অনেক সময় প্রশ্ন থাকতে পারে নগদে অফিস সরঞ্জাম ক্রয় করা হলো। যদি নগদে অফিস সরঞ্জাম ক্রয় করার কথা বলা থাকে তাহলে ওই লেনদেনটা কিন্তু অনেকটা এই 2 নম্বর লেনদেনের মতোই হবে, অর্থাৎ সম্পদ বাড়বে এবং সম্পদ কমবে। কিন্তু এখানে ধারের কথাটা বলা বলা বলায় আমাদের এখানে সম্পদ বাড়বে, আবার সাথে সাথে পাওনাদারও বাড়বে। যখনই আমরা কোনো কিছু ধারে ক্রয় করি তখন সেখানে আমাদের পাওনাদার বৃদ্ধি পায়। যেমন একটা মুদি দোকান, সেখান থেকে যদি আমরা ধারে কোনো পণ্য নিই, তার মানে ওই মুদি দোকানদার সে আমার জন্য কিন্তু পাওনাদার হিসেবে চিহ্নিত হয়। তো এইখানে আমরা অফিস সরঞ্জাম একজনের কাছ থেকে ধারে ক্রয় করলাম। তো অফিস সরঞ্জাম একটা সম্পদ, স্থায়ী সম্পদ। এই অফিস সরঞ্জাম বৃদ্ধি পেল, সাথে সাথে কিন্তু আমাদের পাওনাদারও বৃদ্ধি পেল, কারণ অফিস সরঞ্জাম ধারে ক্রয় করার ফলে পাওনাদারটা বেড়ে গেছে, আমাদের পাওনাদারের পরিমাণ বেড়ে গেছে। তো আমরা দেখি তাহলে হিসাব সমীকরণের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। তো হিসাব সমীকরণের উপাদানে দেখা যায় যে অ্যাসেটস, অফিস সরঞ্জামটা আমরা কি বললাম, যে এটা একটা স্থায়ী সম্পদ। তো যেহেতু ধারে অফিস সরঞ্জাম ক্রয় করা হলো, তো অফিস সরঞ্জাম বাড়লো, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। আর যেহেতু ধারে ক্রয় করা হয়েছে তার সেজন্য পাওনাদার বৃদ্ধি পেল, এবং এর জন্য আমরা কি লিখতে পারি, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। তবে এখানে 3 ভাবে লেখা যায়, পাওনাদার হিসাব ক্রেডিট, অথবা প্রদেয় হিসাব ক্রেডিট, অথবা অফিস সরঞ্জামের সরবরাহকারী ক্রেডিট। 3 ভাবে, যে 3টার মধ্যে আমরা যেটাই লিখি প্রত্যেকটাই সঠিক। তো আমরা দেখি এখন হিসাব সমীকরণের উপাদানে কিভাবে পরিবর্তনটা আসে। তো অফিস সরঞ্জাম এটা আমাদের জন্য স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ বা সম্পদ বাড়লে ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। তো আমরা এখানে লিখতে পারি যে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম বা সম্পদ হিসাব ডেবিট, যেহেতু সম্পদ বৃদ্ধি পেল। আর অন্যদিকে আমরা কি লিখতে পারি, প্রদেয় হিসাব বা দায় ক্রেডিট। অফিস সরঞ্জাম বা সম্পদ হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব বা দায় ক্রেডিট। তার মানে এখানে দুটো জিনিস বৃদ্ধি পেল, সম্পদ বৃদ্ধি পেল। অন্যদিকে লায়াবিলিটিস বা প্রদেয় হিসাব, লায়াবিলিটিস মানে কি, দায়, লায়াবিলিটিস অর্থ হচ্ছে গিয়ে দায়। তো এই যে প্রদেয় হিসাবটা আমাদের জন্য দায়। তো দায় বাড়লে ক্রেডিট, সম্পদ বাড়লে ডেবিট, যেহেতু অফিস সরঞ্জাম বৃদ্ধি পেল এর জন্য অ্যাসেটস বা সম্পদ ডেবিট। আর প্রদেয় হিসাব বা লায়াবিলিটিস এটা একটা দায়, এবং দায় বাড়লে ক্রেডিট। তো এই যে প্রদেয় হিসাবটা ক্রেডিট। আমি আবার বলছি যে প্রদেয় হিসাবটা মানে কি, দায়। দায় অনেক রকমের দায় থাকতে পারে, আমাদের পাওনাদার থাকতে পারে, ব্যাংক ঋণ থাকতে পারে, শুধু ঋণ থাকতে পারে, প্রত্যেকটাই আমাদের জন্য দায়। তো এখানে এই বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় করায় আমাদের দায় বা প্রদেয় হিসাব বৃদ্ধি পেল। তো দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, আমরা দেখছি এখানে ক্রেডিট, সিতে আমি ক্রেডিট নিয়ে করছি। তো অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপরে আমরা চলে যাই 4 নম্বরে। নিরীক্ষা কাজ সম্পাদনের জন্য নগদ ব্যয় 30,000 টাকা। নিরীক্ষা কাজ, অডিট, একটি প্রতিষ্ঠানের যে হিসাব নিকাশগুলো রাখা হয় সেই হিসাব নিকাশগুলো সঠিক সুন্দরভাবে উপস্থাপনের জন্য আমাদের অডিটর দিয়ে সেগুলো পরীক্ষা নিরীক্ষা বা তাদেরকে দিয়ে যাচাই বাছাই করানো হয়। তো এই জন্য আমাদের কিছু টাকা ব্যয় করা প্রয়োজন হয়। তো নিরীক্ষা কাজ সম্পাদনের জন্য নগদ ব্যয়, এখানে আমরা দেখতে পারি ব্যয় কথাটা বলা আছে, অর্থাৎ এই যে নিরীক্ষা কাজ, এই নিরীক্ষা কাজ হচ্ছে এক ধরনের ব্যয়, ঠিক আছে। আর অন্য দিক থেকে আমাদের এই নিরীক্ষা কাজ সম্পাদনের জন্য নগদ টাকা প্রদান করতে হবে। তার মানে আমাদের একটা জিনিস বাড়ছে, অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেল, আর আরেকটা জিনিস কমলো, সেটা হচ্ছে গিয়ে নগদ টাকা। আমাদের ব্যয় বৃদ্ধি পেল এবং নগদ টাকা কমে গেল। তাহলে আমরা দেখি, যদি আমাদের ব্যয় বৃদ্ধি পায়, এই যে এক্সপেন্স অর্থ ব্যয়, খরচ। তো এই এক্সপেন্স যদি বাড়ে তাহলে কি হবে, ডেবিট, এবং সম্পদ অর্থাৎ নগদ টাকা সেটা কমে গেলে ক্রেডিট, ঠিক আছে। আমরা যদি হিসাব সমীকরণ এটা দেখতে চাই তাহলে কিভাবে লিখব, জাবেদা মতন করে যদি আমরা লিখতে চাই, নিরীক্ষা খরচ
ডেবিট, নগদান, ক্রেডিট। তো এখানে আমরা দেখব এই যে নিরীক্ষা খরচ, এটা একটা ব্যয়, এক্সপেন্স। এই যে এক্সপেন্স বাড়লে কি ডেবিট। তো নিরীক্ষা খরচ, এই খরচটা আমাদের বৃদ্ধি পেল, তো এর জন্য আমরা লিখবো এটাকে ডেবিট। আর অন্যদিকে নগদ টাকা কিন্তু কমে গেল, তো নগদ টাকা মানে সম্পদ কমে গেলে কি হয় ক্রেডিট, সম্পদ কমে গেলে কি হয় ক্রেডিট। এই যে নগদান হিসাব, এটা হচ্ছে কি ক্রেডিট। তাহলে আমরা দেখবো এখানে দুইটা দিক, নিরীক্ষা খরচ এটা বাড়লে ডেবিট, আর নগদান এটা কমলে ক্রেডিট। এরপরে আমরা চলে যাই 5 নম্বর লেনদেন, যেখানে বলা হলো ব্যাংক লোন গ্রহণ 20,000 টাকা। ব্যাংক থেকে আমরা ঋণ নিতে পারি। আমি একটু আগেও বললাম, ব্যাংক থেকে আমরা যে ঋণটা নেই সেটার কারণে কিন্তু এখানে পাওনাদার আমাদের বৃদ্ধি পায় বা দায় বৃদ্ধি পায়। তো এই যে ব্যাংক লোন, এটা আমাদের জন্য দায়। তো দায় আমরা ইংলিশে দেখি, দায়টা কি লায়াবিলিটিস। তো লায়াবিলিটিস বৃদ্ধি পেলে ক্রেডিট, অর্থাৎ দায় যে বৃদ্ধি পেলে এটার জন্য আমরা কি করব, এটাকে ক্রেডিট করব। আচ্ছা, এই যে ব্যাংক লোন গ্রহণ করা হলো, এই ব্যাংক লোন গ্রহণ করার জন্য আমরা কি পেলাম, আমরা মানে আমাদের প্রতিষ্ঠান কি পেল, আমাদের প্রতিষ্ঠান নগদ টাকা পেল। তো তার মানে নগদ টাকা বৃদ্ধি পেল। নগদ টাকা বৃদ্ধি পাওয়া মানে কি, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাওয়া। সম্পদ বৃদ্ধি পেলে কি হবে, অ্যাসেটস প্লাস ডেবিট, অর্থাৎ অ্যাসেটস বৃদ্ধি পেলে কি হবে ডেবিট হবে। আর অন্যদিকে ঋণ অর্থাৎ ব্যাংক লোন যেটা, সেটা বৃদ্ধি পেলে লায়াবিলিটিস দায় বৃদ্ধি পেলে কি হবে ক্রেডিট। অর্থাৎ আমরা জিনিসটা যদি পড়তে যাই তাহলে কিভাবে লিখবো, নগদান হিসাব ডেবিট, ব্যাংক লোন, বা আমরা লিখতে পারি ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। তো আমরা এখানে দেখতে পাই নগদান এটা সম্পদ। এর আগে আমরা দেখেছি কয়েকটা লেনদেনে, নগদান এটা কি সম্পদ বাড়লে ডেবিট, অর্থাৎ সম্পদ এইখানে বাড়লো, অর্থাৎ ব্যাংক থেকে লোন নেওয়ার কারণে আমাদের নগদ টাকা আসলো, এই জন্য সম্পদ বৃদ্ধি পেল। আর ব্যাংক লোন বা ব্যাংক ঋণ যেটা হচ্ছে কি আমাদের জন্য দায়, তো দায় বৃদ্ধি পেলে আমরা কি করব, সেটাকে ক্রেডিট করব। তো সম্পদ বৃদ্ধি পেল এই জন্য ডেবিট, দায় বৃদ্ধি পেল এই জন্য ব্যাংক ঋণ বা ব্যাংক লোন হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপরে আমরা 6 নম্বর লেনদেনে যাব। সেখানে কি বলা হয়েছে, নিরীক্ষা কাজ ধারে সম্পাদন 15,000 টাকা। একটু আগে দেখলাম নিরীক্ষা কাজ নগদে করা হয়েছে, এখানে দেখছি নিরীক্ষা কাজ ধারে সম্পাদন করা হয়েছে। অর্থাৎ যে অডিট অফিসার, তাকে আমরা কোনো টাকা প্রদান করিনি, সে নিরীক্ষা কাজ করেছে, তাকে আমরা কোনো টাকা প্রদান করিনি, আমরা তাকে বলেছি যে এই টাকাটা আমরা পরে ওনাকে প্রদান করে দিব। তো এই নিরীক্ষা কাজ সম্পাদনের জন্য তিনি 15,000 টাকা পাওয়ার যোগ্য ছিল, কিন্তু সেই টাকাটা কিন্তু আমরা এখন প্রদান করিনি। তার মানে তার কাছে আমরা পাওনাদার হিসেবে, সে আমাদের জন্য পাওনাদার হিসেবে এখন চিহ্নিত হচ্ছে, কারণ তাকে আমরা টাকাটা প্রদান করতে পারিনি। তো আমরা এটার জন্য কি লিখবো, আমরা এই যে নিরীক্ষা ব্যয় হলো, এর আগেও দেখেছি আমরা যে নিরীক্ষা খরচ যখন আমরা নগদে প্রদান করলাম তখন লিখেছি কি নিরীক্ষা খরচ ডেবিট, নগদান ক্রেডিট। কিন্তু এখন আমরা নিরীক্ষা খরচটা নগদে প্রদান করিনি, যেহেতু তাকে নগদে টাকা আমরা প্রদান করিনি, তো সে আমাদের জন্য পাওনাদার হতে পারে, অথবা আমরা এইভাবে লিখতে পারি বকেয়া নিরীক্ষা ব্যয় ক্রেডিট।
নিরীক্ষা খরচ হিসাব ডেবিট, নগদ অর্থাৎ নগদে করলেও আমরা লিখবো নিরীক্ষা খরচ হিসাব ডেবিট, যেহেতু আমাদের ব্যয় বাড়লো। ধারে নিরীক্ষা ব্যয় করলেও আমরা একইভাবে লিখবো নিরীক্ষা খরচ হিসাব ডেবিট, যেহেতু আমাদের এখানে ব্যয় বৃদ্ধি পেল। আর অন্যদিকে আমাদের দায় বা পাওনাদার বৃদ্ধি পেয়েছে, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি পাওনাদার বা বকেয়া নিরীক্ষা ব্যয়। বকেয়া মানে আমরা এখনো তাকে টাকা প্রদান করিনি, এই জন্য আমরা লিখতে পারি বকেয়া নিরীক্ষা ব্যয় ক্রেডিট। দুইভাবে আমরা লিখতে পারি, নিরীক্ষা খরচ হিসাব ডেবিট পাওনাদার ক্রেডিট, অথবা নিরীক্ষা খরচ হিসাব ডেবিট বকেয়া নিরীক্ষা ব্যয় হিসাব ক্রেডিট। এরপরে আমরা চলে যাই কর্মচারীদের বেতন প্রদান। কর্মচারীদের বেতন প্রদান, আমরা জানি একটা প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদেরকে কর্মচারী বলে। তো এই কর্মচারীদেরকে বেতন প্রদান করতে হয়। তো এই বেতনটা আমরা সাধারণত নগদে অথবা চেকের মাধ্যমে প্রদান করি। তো যেহেতু বেতন দেয়া লাগছে, এটা আমাদের জন্য একটা খরচ। তো আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। বেতন বৃদ্ধি আমাদের খরচ বৃদ্ধি, আর এই বেতনটা আমরা কিসের মাধ্যমে প্রদান করি? নগদ টাকার মাধ্যমে প্রদান করি। তো এই যে নগদ টাকা বা ব্যাংক চেকের মাধ্যমে প্রদান করি, তো এই যে নগদ টাকা অথবা চেক বা যেটা আমরা প্রদান করছি, চেক প্রদান করা মানে হচ্ছে কি আমাদের ব্যাংক থেকে টাকা কমে যাওয়া, অর্থাৎ নগদ টাকা কমে যাওয়া বা ব্যাংক থেকে টাকা কমে যাওয়া, এটার মানে কি সম্পদ হ্রাস। এটার মানে হচ্ছে কি সম্পদ হ্রাস, সম্পদ কমে যাওয়া। আচ্ছা, তাহলে আমরা দেখতে পারি এখানে কি হবে, যে এই যে কর্মচারীদের বেতন প্রদান করা হচ্ছে, এটার জন্য আমরা কি লিখতে পারি? বেতন হিসাব ডেবিট, যেহেতু বেতন প্রদান করা হচ্ছে সেজন্য বেতন হিসাব ডেবিট, খরচ বৃদ্ধি পেল। আর অন্যদিকে আমরা লিখতে পারি নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদ টাকা বা সম্পদ কমে গেল। বেতন হিসাব ডেবিট অর্থাৎ খরচ বৃদ্ধি পেল, নগদান হিসাব ক্রেডিট অর্থাৎ সম্পদ হ্রাস পেল। তাহলে আমরা দেখি এখানে যে বেতন প্রদান করা হয়েছে, এর জন্য কি এক্সপেন্স বা বেতন ব্যয়, এক্সপেন্স বা ব্যয় এটা বৃদ্ধি পাবে, এর জন্য এটাকে আমরা ডেবিট করব। আর নগদান হিসাব ক্রেডিট অর্থাৎ সম্পদ হ্রাস, এই যে নগদান ক্রেডিট করলাম কারণ সম্পদ হ্রাস পেয়েছে, অর্থাৎ আমাদের নগদ টাকা কমে গেছে। বেতন যখন প্রদান করবো আমাদের নগদ টাকা কমে যাবে, এই জন্য সম্পদ হ্রাস। তো সম্পদ হ্রাস হলে কি হবে? অ্যাসেটস ক্রেডিট, অর্থাৎ নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকা চলে যাচ্ছে। সবসময় মনে রাখবা, যখনই কোনো লেনদেনের কারণে নগদ টাকা আসবে, যদি এতটুকু তুমি বুঝতে পারো যে নগদ টাকা আসতেছে, নগদান হিসাব ডেবিট, সব সময় এভাবেই লিখতে হবে। আর যদি কোনো লেনদেনের কারণে নগদ টাকা চলে যায়, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপরে আমরা চলে যাই ভাড়া বাবদ চেক প্রদান। অনেকটা এই লেনদেনটার মতোই, ভাড়া বাবদ চেক প্রদান। ভাড়া এটা একটা খরচ, অর্থাৎ এই আমরা বেতনের মধ্যে এটা বলতে পারি ভাড়া একটা খরচ। তো বেতন হিসাব ডেবিট, তো সেই জায়গায় আমরা কি লিখবো এখানে? যেহেতু এটা হবে ভাড়া, তো আমরা লিখবো ভাড়া হিসাব ডেবিট। আর অন্যদিকে চেক প্রদান, চেক প্রদান করলে কি হয়? আমাদের ব্যাংক থেকে টাকা চলে যায়, ব্যাংক থেকে টাকা কমে যায়। তো ব্যাংকে যে গচ্ছিত টাকা আমাদের, সেটা আমাদের জন্য সম্পদ। সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। যেহেতু ব্যাংক থেকে আমাদের টাকা চলে যাবে চেক প্রদানের মাধ্যমে, তাহলে এখানে আমরা কি লিখবো? ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ খরচ বৃদ্ধি, এই জন্য ভাড়া হিসাব ডেবিট, আর সম্পদ হ্রাস ব্যাংক হিসাব ক্রেডিট। খরচ বৃদ্ধি অর্থাৎ এক্সপেন্স বাড়লে ডেবিট, এক্সপেন্স বা খরচ বাড়লে ডেবিট, ভাড়া হিসাব ডেবিট। আর ব্যাংক হিসাব ক্রেডিট অর্থাৎ সম্পদ কমলে ক্রেডিট। তো যেহেতু ব্যাংকের থেকে টাকা চলে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে আমরা চলে যাই ধারে ক্রয়কৃত অফিস সরঞ্জামের মূল্য পরিশোধ 15,000 টাকা। খেয়াল করো, আমরা যে ধারে যে সম্পদটা ক্রয় করেছিলাম সেটার সময় আমরা লিখেছি অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, সম্পদ বেড়েছে, প্রদেয় হিসাব ক্রেডিট, দায় বেড়েছে। এখন এই যে আমাদের পাওনাদার, তাকে আমরা টাকা প্রদান করছি। আমি আমাদের প্র্যাকটিক্যাল লাইফের একটা উদাহরণ দিয়ে বলি। আমরা অনেক সময় মুদি দোকান থেকে বাকিতে কিছু আনি, হয়তো আমরা এক বস্তা চাল নিয়ে আসলাম 2,500 টাকা বা 3,000 টাকা বাকিতে ধারে নিয়ে আসলাম। তো
তো তখন আমাদের সেই দোকানদার আমাদের জন্য পাওনাদার, কিন্তু যখন আমরা তাকে টাকাটা পরিশোধ করব তখন কিন্তু সে আর আমাদের পাওনাদার থাকবে না, সে পাওনাদার কমে যাবে। তো দেখো, যখন পাওনাদার বৃদ্ধি পেল মানে দায় বৃদ্ধি পেল, তখন আমরা লিখেছি প্রদেয় হিসাব ক্রেডিট। কিন্তু এখন যখন টাকাটা আমরা তাকে প্রদান করব তখন কিন্তু সে আমাদের পাওনাদার থাকবে না, পাওনাদার কমে যাবে। তো পাওনাদার লায়াবিলিটিস বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। তার মানে আমরা এখন কি লিখবো, যেহেতু কমে যাচ্ছে সেহেতু আমরা লিখবো কি, প্রদেয় হিসাব ডেবিট। দেখো আমি আবার বলি, পাওনাদার বাড়লে ক্রেডিট। তো আগে আমাদের এই লেনদেনের মাধ্যমে বেড়েছিল, এখন যখন তাকে আমরা টাকাটা পরিশোধ করতে যাব, এই যে ধারে ক্রয়কৃত অফিস সরঞ্জামের মূল্য পরিশোধ 15,000 টাকা, এখন যখন আমরা এই টাকাটা পরিশোধ করতে যাব তখন কিন্তু এই পাওনাদার কমে যাবে। তো আগে ছিল ক্রেডিট, এখন সেটাকে করব ডেবিট। আর এই যে 15,000 টাকা তাকে আমরা দিব, এই 15,000 টাকা দেওয়ার ফলে কি আমাদের নগদ টাকা বাড়বে না কমবে? অবশ্যই নগদ টাকা কমবে। তো নগদ টাকা কমলে আমাদের সম্পদ হ্রাস পাবে। তো সেই ক্ষেত্রে আমরা লিখব কি, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। তো আমাদের দায় কমে গেল, এই জন্য আমরা লিখলাম প্রদেয় হিসাব ডেবিট, আর সম্পদ কমে গেল, নগদান হিসাব ক্রেডিট। এখানে আমাদের দুইটা জিনিসই কমবে, একটা হচ্ছে গিয়ে দায়, দায় কমে গেলে আমরা কি করব, ডেবিট করব, অর্থাৎ দায় কমে গেলে আমরা কি করব, ডেবিট করব, আর সম্পদ কমে গেলে আমরা কি করব, ক্রেডিট। তো এটা হচ্ছে গিয়ে দায় প্রদেয় হিসাব, এটা কমে গেছে তাই আমরা এটাকে করলাম ডেবিট, আর সম্পদ বা নগদান হিসাব এটাও কমে গেছে, এই জন্য এটাকে আমরা করলাম ক্রেডিট। তো আজকে মোটামুটি আমরা এই পর্যন্ত আলোচনা করলাম হিসাব সমীকরণ সম্পর্কে, হিসাব সমীকরণের লেনদেনগুলো কিভাবে হিসাব সমীকরণকে প্রভাবিত করে, এটা কিছু সংক্ষিপ্ত আলোচনা আজকে করলাম। অনেক অনেক কিছু এখানে বোঝানোর আছে, যেহেতু অনলাইন ক্লাস সব কিছু হয়তো আমরা সরাসরি বলতে পারবো না, বা টোটাল বিষয়গুলোকে এখানে আনা যাবে না। তোমরা বাসায় একটু পরিশ্রম করে তোমরা পৃষ্ঠা 16, সেখানে আমি আলোচনা করলাম, তোমাদের এখানে প্রশ্ন পৃষ্ঠা 16-তে 17-তে গিয়ে তার সমাধানগুলো দেওয়া আছে। আমি যে আলোচনা করলাম সেটার সাথে তোমরা মিলিয়ে বাসায় এটা প্র্যাকটিস করবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।